ভোট মিটলেই কিন্তু মিসলেনিয়াসের পরীক্ষা। লাস্ট কিছু বছরের আমরা কোয়েশ্চেন অ্যানালিসিস করে দেখেছি পলিটির কোয়েশ্চেন কিন্তু তুলনামূলক অনেক বেশি আসছে। তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে পলিটিটা খুব কঠিন সাবজেক্ট, আমরা স্কোর করতে পারবো না, কিন্তু পলিটি ততটাও কঠিন নয়। যদি আমরা কনসেপ্টটা ক্লিয়ার রাখি তাহলে কিন্তু কোয়েশ্চেনের আনসার করা যায়। তো মিসলেনিয়াস পরীক্ষার জন্যই আজকে 50টা কোয়েশ্চেনের একটা মিসলেনিয়াসের জন্য সেট নিয়ে আসা হয়েছে, তো সেটাই আজকে ডিসকাস করব। আমি চাই তোমরাও এই সেশনে পার্টিসিপেট করো, খাতা পেন নিয়ে বসো। আমাকে লাস্টে কমেন্টে কিন্তু জানাবে যে তোমরা কত স্কোর করলে 50-এর মধ্যে। তো চলো শুরু করি আজকে। First question, right to vote and to be elected in India is a right to vote মানে ভোট আমরা যে দিচ্ছি নাগরিকরা, এখন ভোট নিয়ে খুবই চর্চা চলছে, আর ইলেক্টেড হওয়া এটা ভারতে কি অধিকার? ফান্ডামেন্টাল রাইট নাকি ন্যাচারাল রাইট নাকি কনস্টিটিউশনাল রাইট নাকি লিগাল রাইট? তো এটার আনসার হবে কনস্টিটিউশনাল রাইট। এটার আনসার তাহলে কি হবে? কনস্টিটিউশনাল রাইট। রাইট টু ভোট অ্যান্ড টু বি ইলেক্টেড ইন ইন্ডিয়া ইজ আ কনস্টিটিউশনাল রাইট। নেক্সট কোয়েশ্চেন, in the Constitution of India, promotion of international peace and security is included in the. কোয়েশ্চেনটা হচ্ছে যে ভারতের সংবিধানে ইন্টারন্যাশনাল পিস মানে হচ্ছে মানে বিদেশের সাথে যে আমরা শান্তি আর সিকিউরিটি বজায় রেখেছি সেটা কিসের পার্ট? সেটা প্রিএম্বলের পার্ট? না, সেটা প্রিএম্বলের পার্ট নয়। প্রিয়াম্বলের পার্ট কিন্তু নয় ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। ফান্ডামেন্টাল ডিউটিস? না, ফান্ডামেন্টাল ডিউটিসও নয়। লাইন শিডিউল? না, লাইন শিডিউলে কি আছে? ল্যান্ড রিফর্ম আছে। তো আনসারটা হবে অ্যাকচুয়ালি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মানে হচ্ছে কি ডিপিএসপি। আচ্ছা, কত নম্বর আর্টিকেলে আছে এটা? ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি আর্টিকেল নাম্বার আর্টিকেল নাম্বার 51-এ আছে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। আর এটা ডিপিএসপি অ্যাকচুয়ালি 3টে পার্টে আমরা ভাগ করি। কি কি পার্টে? না, সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, গান্ধিয়ান প্রিন্সিপাল আর হচ্ছে লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল। তো আর্টিকেল নাম্বার 51টা হচ্ছে লিবারাল অ্যান্ড ইন্টেলেকচুয়ালের পার্ট। তাহলে আমি কি বললাম যে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি হচ্ছে ডিপিএসপির পার্ট। ডিপিএসপিরও আরো যদি ডিটেলে যাই তাহলে কি লিবারাল ইন্টেলেকচুয়ালের আর্টিকেল 51-এ আছে হচ্ছে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। বুঝতে পারলাম কি? নেক্সট কোয়েশ্চেনে চলো। What will follow if a monetary bill is substantially amended by the Rajya Sabha? একটা মনিটারি বিল মানে কি? মানি বিল। মানি বিলকে কি রাজ্যসভা অ্যামেন্ড করতে পারে? মানি বিল কিন্তু মানি বিল রিলেটেড যদি কথা বলি তাহলে রাজ্যসভার কাছে কিন্তু মানি বিল রিলেটেড কোনো পাওয়ারই নেই, যা পাওয়ার সমস্ত লোকসভার হাতে। মানি বিল হচ্ছে প্রেসিডেন্টের হচ্ছে প্রায়ার রেকমেন্ডেশন নিয়ে পার্লামেন্টে পেশ করা হয়। পার্লামেন্টেরও স্পেসিফিক্যালি কোন হাউসে? এলএস মানে লোকসভাতে পেশ করা হয়। আর সেটাকে সার্টিফাই কে করতে পারে? স্পিকার। স্পিকার কিন্তু বিলের ওপরে লিখে দেয় যে এটা হচ্ছে মানি বিল। রাজ্যসভার কাছে মানি বিল নিয়ে কিন্তু কোনো ক্ষমতাই নেই। ও খুব বেশি হলে 14 দিন বিলটাকে আটকে রাখতে পারে। যদি কোনো অ্যাকশন না নেয় অটোমেটিক্যালি বিল ওই হাউস থেকে পাস হয়ে লোকসভার কাছে ফিরে চলে আসে। আর যদি কোনো রেকমেন্ডেশন দেয় ও লোকসভাকে যে এটাকে অ্যামেন্ড করো, লোকসভা সেটা মানতেও পারে আবার নাও মানতে পারে। তো যদি অপশনগুলো দেখি, দেখো, the Lok Sabha may still proceed with the bill accepting or not accepting the recommendation of the Rajya Sabha। যেটা আমি তোমাদেরকে বললাম যে রাজ্যসভা যদি কোনো রেকমেন্ডেশন দেয়ও সেটা লোকসভা মানতেও পারে আবার নাও মানতে পারে। তাহলে এটাই হবে আনসার। এখানে পরের কোয়েশ্চেনটা দেখো, the Lok Sabha cannot consider the bill further। লোকসভা যদি রাজ্যসভা হচ্ছে অ্যামেন্ডেড রেকমেন্ড করে তাহলে হচ্ছে লোকসভা বিল ফার্দার এগোতে পারবে না। তো এটা তো হবেই না। আমি প্রথমেই বললাম যে
রাজ্যসভার কথা লোকসভা মানতেও পারে আবার নাও মানতে পারে। নেক্সট দেখো, দ্য লোকসভা মে সেন্ড দ্য বিল টু দ্য রাজ্যসভা ফর রিকনসিডারেশন। এখানে তো রিকনসিডারেশনের কোনো ব্যাপারই নেই। দ্য প্রেসিডেন্ট মে কল আ জয়েন্ট সিটিং ফর পাসিং দ্য বিল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, জয়েন্ট সিটিং কিন্তু মানি বিল আর হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলে হয় না। জয়েন্ট সিটিং অর্ডিনারি বিলে হয় বা প্রেসিডেন্টের ইমপিচমেন্ট এইসব রিলেটেড হতে পারে, কিন্তু কিসে হয় না বললাম জয়েন্ট সিটিং? মানি বিল আর হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলে কোনো জয়েন্ট সিটিং প্রেসিডেন্ট ডাকতে পারেন না। তো চলো নেক্সট কোয়েশ্চেন। Next question, the ideal of welfare state in the Indian Constitution is enshrined in its welfare state. Welfare state এর কনসেপ্টটা আমরা কোথায় দেখতে পাই ভারতের সংবিধানে? ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট ভারতের সংবিধানে আমরা কোথায় দেখতে পাই? প্রিএম্বলে দেখতে পাই না। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, হ্যাঁ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতেই আমরা ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা পাচ্ছি। মানেটা কি? গভর্নমেন্ট হচ্ছে নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক বিকাশের ওপরে কাজ করবে। গভর্নমেন্ট যে সমস্ত স্কিম আনছে, যে সমস্ত ল তৈরি করবে, তাতেই ওয়েলফেয়ার স্টেটের যেন কনসেপ্টটা থাকে, সেটার উপরে বেস করেই যেন তৈরি করা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, mark the correct date and year in which the Indian Constitution came into being. কবে হচ্ছে ভারতের সংবিধান? এখানে কিন্তু দুটো প্রশ্ন হয় পরীক্ষায়, দেখবে পিএসসির হচ্ছে প্রিভিয়াস ইয়ার এরকম কোয়েশ্চেন দেখতে পারবে, দু রকমের হয়। এখানে কি বলছে? কনস্টিটিউশন কেম ইনটু বিং, মানেটা কি? কবে ফোর্সে এসছে, কবে অ্যাডপ্ট হয়েছে নয়, কিন্তু একটা কোয়েশ্চেন হয় যে হচ্ছে কনস্টিটিউশন কবে অ্যাডপ্ট হয়েছে, আর কবে হচ্ছে কেম ইনটু বিং, কবে হচ্ছে ফোর্সে এসেছে। তো কবে ফোর্সে এসেছে? কবে প্রথম রিপাবলিক ডে আমরা সেলিব্রেট করেছিলাম বলো? কবে সেলিব্রেট করি? 26শে জানুয়ারি 1950 সালে হচ্ছে প্রথমবার কনস্টিটিউশন কেম ইনটু বিং। কিন্তু যদি কোয়েশ্চেন করে অ্যাডপ্ট কবে হয়েছিল বা কে অ্যাডপ্ট করেছিল, তো সেটা হবে কি 26 নভেম্বর 1949। এই ডেটে হচ্ছে কনস্টিটিউশন অ্যাডপ্ট করেছিল কে? না, কনস্টিটিউশন অ্যাসেম্বলি। চলো নেক্সট কোয়েশ্চেন। According to the Constitution of India, it is the duty of the President to present which of the following on the desk of the Parliament. বলছে ভারতের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের কোনটা ডিউটি, যে হচ্ছে পার্লামেন্টের ডেস্কে হচ্ছে মানে কোন জিনিসটাকে পার্লামেন্টের ডেস্কে প্রেজেন্ট করে এই অপশনগুলোর মধ্যে। তো রেকমেন্ডেশন অফ ইউনিয়ন ফাইন্যান্স কমিশন, হ্যাঁ এটার ফাইন্যান্স কমিশনের রেকমেন্ডেশনকে পার্লামেন্টের ডেস্কে হচ্ছে প্রেসিডেন্টই প্রেজেন্ট করেন। রিপোর্ট অফ পাবলিক অ্যাকাউন্ট কমিটি, না এইটা হবে না, কেন হবে না সেটা বলছি আমি। রিপোর্ট অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, মানে ক্যাগের রিপোর্ট পার্লামেন্টে পেশ করেন। হ্যাঁ, রিপোর্ট অফ দ্য ন্যাশনাল শিডিউল্ড কাস্ট কমিশন, শিডিউল কাস্ট কমিশনের রিপোর্টকেও পার্লামেন্টের ডেস্কে প্রেজেন্ট করে। তাহলে আমাদের আনসার কি হবে? আনসার হবে 1, 3 আর 4, মানে অপশন সি। অপশন সি হবে আনসার, যে প্রেসিডেন্ট হচ্ছে পার্লামেন্টের ডেস্কে ইউনিয়ন ফাইন্যান্স কমিশনের রিপোর্ট পেশ করেন, কন্ট্রোলার অডিটর জেনারেলের রিপোর্ট পেশ করেন, আর হচ্ছে ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশনের রিপোর্টও পেশ করে। এখানে কোয়েশ্চেন কিন্তু কারেক্ট স্টেটমেন্ট কোনগুলো। তো এই তিনটে। পাবলিক অ্যাকাউন্ট কেন বারণ করলাম না, পাবলিক অ্যাকাউন্টে সেরকম কিছু রিপোর্ট হয় না। অ্যাকচুয়ালি ক্যাগ যে রিপোর্টটা বানায় সেটা প্রথমে পাবলিক অ্যাকাউন্টকেই সাবমিট করে, পাবলিক অ্যাকাউন্ট কমিটির মেম্বারেরা সেটাকে স্ক্রুটিনাইজ করে আবার কিন্তু ক্যাগকে ফেরত করে দেয়। তাই এদের তো কোনো সেইভাবে রিপোর্ট নেই যেটা কিনা প্রেসিডেন্ট পেশ করবে। তো আশা করছি এটা বুঝতে পেরেছো সবাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, which article of the Constitution of India guarantees to all citizens the freedom of speech and expression? ভারতের সংবিধানের কোন আর্টিকেলে
ভারতের সংবিধানের কোন আর্টিকেলে সিটিজেনদের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আমরা কথায় কথায় বলি না কিছু একটা বলে যে আমাদের বাক স্বাধীনতা আছে, আমাদের ফ্রিডম অফ স্পিচ আছে, তো সেটা কোন আর্টিকেলে বলা হয়েছে সেটাই হচ্ছে কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন আনসার হবে আর্টিকেল নাম্বার 19। আচ্ছা 16 কি আছে? 16 আছে যে পাবলিক এমপ্লয়মেন্টে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। কি বললাম? পাবলিক মানে সরকারি চাকরির ক্ষেত্রে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। এখানে কিন্তু এক্সেপশন আছে। কি এক্সেপশন? এই যে এসসি এসটিদেরকে সরকার হচ্ছে রিজার্ভেশন দিয়ে রেখেছে, ব্যাকওয়ার্ড ক্লাসদের রিজার্ভেশন দিয়ে রেখেছে, ইকোনমিক্যালি যারা উইকার সেকশন তাদেরকেও হচ্ছে রিজার্ভেশন দিয়ে রেখেছে, তো সেগুলো কিন্তু এক্সেপশনের পার্টে যাচ্ছে। আচ্ছা 17 নম্বর আর্টিকেলে কি আছে না অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতার বিরুদ্ধে আমাদের যে অধিকার রয়েছে সেইটা। আচ্ছা যদি কেউ তাহলে আনটাচেবিলিটি প্র্যাকটিস করে তখন তার কি হবে? তার 6 মাসের জেলও হতে পারে বা 500 টাকা জরিমানা হতে পারে অথবা দুটোই হতে পারে। আচ্ছা যদি কারোর হচ্ছে প্রুভ হয়ে যায় যে সে হচ্ছে আনটাচেবিলিটি প্র্যাকটিস করেছে, তাকে কিন্তু তাহলে লোকসভা বা বিধানসভার আসনের জন্য ভোটে সে দাঁড়াতে পারবে না। বোঝা গেছে আমার কথা আশা করছি। আর্টিকেল 18 কি আছে না হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেলস। আগে সমস্ত টাইটেল থাকতো না, রায় বাহাদুর, রায় সাহেব, জমিদার, তো এই সমস্ত টাইটেলগুলো আমরা ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 18। তো হচ্ছে তাহলে যে ন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, সেগুলো কি ব্যবহার করা যাবে? সেগুলো হচ্ছে আমরা সাফিক্স বা প্রিফিক্সে আমাদের নামের সাফিক্স বা প্রিফিক্সে ব্যবহার করতে পারবো না, কিন্তু সেগুলো গ্রহণযোগ্য। আচ্ছা কবে ন্যাশনাল অ্যাওয়ার্ড চালু হয়েছিল? 1954 সালে প্রথমবার ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া চালু করেছিল, আর এটা ডিসকন্টিনিউ হয়ে গেছিল কবে না 1977 সালে। কে ডিসকন্টিনিউ করেছিল? মুরারজি দেসাই গভর্নমেন্ট হচ্ছে ডিসকন্টিনিউ করে দিয়েছিল। 1980 সালে আবার ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট এটাকে চালু করে। তাহলে এটার আনসার জানতে পারলাম যে হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কোথায় আছে? আর্টিকেল 19 আছে। শুধু আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচ আর এক্সপ্রেশনই নেই, আরো কয়েকটা জিনিস আছে, আরো 5খানা জিনিস আছে যে আমরা অ্যাসেম্বলি করতে পারবো, অ্যাসোসিয়েশন তৈরি করতে পারবো, ভারতের যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবো, যে কোনো জায়গায় থাকতে পারবো, যে কোনো প্রফেশনও আমরা নিজের জন্য নিতে পারি। তো সেই 6টা রাইটের কথা বলা আছে আর্টিকেল নাম্বার 19-এ। Which schedule of the Constitution of India distribute power between the union and the state? এই যে হচ্ছে পাওয়ারের ডিস্ট্রিবিউশন স্টেট আর সেন্টারের মধ্যে, সেটা কত নম্বর শিডিউলে বলা হয়েছে? ফার্স্ট শিডিউলে বলা হয়েছে। ফার্স্ট শিডিউলে তো ভারতের নাম আর ভারতের যে হচ্ছে ইউনিয়নের জুরিসডিকশন সেটা বলা হয়েছে ফার্স্ট শিডিউলে। এটা হবে না আনসার। ফার্স্ট শিডিউলে কি বললাম যে ভারতের নাম আর হচ্ছে ইউনিয়নের জুরিসডিকশন কতটা সেটার কথা বলা হয়েছে ফার্স্ট শিডিউলে। সেকেন্ড শিডিউলে কি বলা হয়েছে? যে সমস্ত গভর্নমেন্ট পোস্টগুলো আছে যেরকম হচ্ছে প্রেসিডেন্ট, গভর্নর, স্পিকার, জাজ, ডেপুটি স্পিকার, তো তাদের হচ্ছে যে এমলমেন্ট অ্যালায়েন্সেস দেওয়া হচ্ছে সেটার কথা। 6 শিডিউলে কি আছে? 6 শিডিউলে 4টে রাজ্যের কথা বলা হচ্ছে, মেঘালয়, আসাম, ত্রিপুরা আর মিজোরামের হচ্ছে যে স্পেশাল স্ট্যাটাস আছে সেইটা। 7 নম্বর শিডিউলে হচ্ছে 3টে লিস্টের কথা বলা হয়েছে। কি কি লিস্ট? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর হচ্ছে কনকারেন্ট লিস্ট। তো কনকারেন্ট লিস্টে ইউনিয়ন লিস্টে কি আছে না ইউনিয়ন যেই সব বিষয়ে সাবজেক্ট যে ম্যাটারে হচ্ছে নিয়ম বানাতে পারে সেটা ইউনিয়ন লিস্টে, স্টেটেও এরম আছে। আর কনকারেন্টে হচ্ছে ইউনিয়নস আর স্টেট দুজনেই হচ্ছে কোনো ল তৈরি করতে পারে, কিন্তু যদি কোনো কনফ্লিক্ট হয় দুজনের মধ্যে তাহলে কিন্তু ইউনিয়নের লটাই প্রিভেইল করবে, স্টেটের লটা কিন্তু মান্যতা পাবে না। আচ্ছা এই 7 শিডিউলের কনসেপ্টটা আমরা কোথা থেকে পেয়েছি? 1935 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে আমরা এই শিডিউলের কনসেপ্টটা পেয়েছি। তো চলো নেক্সট কোয়েশ্চেন। For the purpose of legislation, education is enlisted in the হচ্ছে এডুকেশনকে কোন লিস্টে এনলিস্ট করা হয়েছে, মানে তার মানে যেটা দাঁড়াচ্ছে এডুকেশন আগে অন্য কোথাও ছিল, এখন সেটাকে কোথায় সরান হয়েছে। আগে কিন্তু স্টেট লিস্টে ছিল। 1976 এ 42nd নাম্বার CAA করে
এডুকেশনকে স্টেট লিস্ট থেকে সরিয়ে কনকারেন্ট লিস্টে নিয়ে আসা হয়েছে। তাহলে এডুকেশনের এখন প্লেস কোথায়? কনকারেন্ট লিস্ট। কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 42। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে সব সময়। আর সেটা হয়েছে কবে না 76 সালে। নেক্সট কোয়েশ্চেন, who was elected the president of India for the second time? এই যে নামগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে কাকে প্রেসিডেন্টের জন্য দুবার ইলেক্ট করা হয়েছে? তো আজ অবধি, এই শুধু ইনাদের মধ্যে নয়, আজ অবধি শুধুমাত্র রাজেন্দ্র প্রসাদকেই দুবারের জন্য ইলেক্ট করা হয়েছিল। সেকেন্ড টার্মে যদি কেউ ইলেক্ট হয়ে থাকেন তিনি রাজেন্দ্র প্রসাদই, আর কোনো প্রেসিডেন্টকে সেকেন্ড টার্মের জন্য কিন্তু অ্যাপয়েন্ট করা হয়নি। নেক্সট কোয়েশ্চেন, দ্য চেয়ারম্যান অফ দ্য পাবলিক অ্যাকাউন্ট কমিটি ইজ। পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কে হন সেটা হচ্ছে কোয়েশ্চেন। আ মেম্বার অফ দ্য রুলিং পার্টি, রুলিং পার্টির মেম্বারকে প্যাকের প্যাকের যিনি চেয়ারম্যান হন তিনি কি রুলিং পার্টির মেম্বার হন কি? হন না। মেম্বার অফ দ্য অপোজিশন পার্টি, হ্যাঁ। এটা কবে থেকে হচ্ছে? আগে কিন্তু রুলিং পার্টি থেকেই হতেন। 1966-67-তে এরকমই ব্যাপারটা ছিল। এটা কিন্তু কনস্টিটিউশনে কোথাও রিটেন ডাউন নেই যে হচ্ছে রুলিং পার্টি থেকে হবে না অপোজিশন থেকে। এটা কনভেনশন চলে আসছে। 66 আর 67 পর্যন্ত রুলিং পার্টি থেকেই হতো, কিন্তু পরে 67 সাল থেকে অপোজিশন পার্টি থেকেই ইলেক্ট হন প্যাকের চেয়ারম্যান। কে এই চেয়ারম্যানকে নিযুক্ত করেন? স্পিকার। লোকসভার স্পিকার হচ্ছেন প্যাকের হচ্ছে চেয়ারম্যানকে নিযুক্ত করেন। আচ্ছা, প্যাকের স্ট্রেংথটা বলি। স্ট্রেংথটা হচ্ছে 22 জন, এলএস থেকে মানে লোকসভা থেকে 15 জন, আরএস থেকে 7 জন, আর চেয়ারম্যান কে নিযুক্ত করেন? স্পিকার। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো মিনিস্টার কিন্তু এই কমিটির মেম্বার হতে পারেন না। আচ্ছা, এই কনসেপ্টটা কোথা থেকে পেয়েছি আমরা? এই পাবলিক অ্যাকাউন্টের কনসেপ্টটা 1919-এ একটা অ্যাক্ট এসেছিল, আমরা সবাই জানি, মন্টেগু-চেমসফোর্ড রিফর্ম, সেখান থেকে পেয়েছি, যেটা ফোর্সে এসেছিল 1921 সালে। তাহলে কি বললাম? প্যাক কনসেপ্ট এসছে 1919-এর মন্টেগু-চেমসফোর্ড থেকে, যেটা ফোর্সে এসেছে 1921 সালে। আর সেটার কজন মেম্বার? 22 জন মেম্বার। এলএস থেকে মানে লোকসভা থেকে 15 জন, রাজ্যসভা থেকে 7 জন, চেয়ারম্যান হন অপোজিশন পার্টি থেকে, আর কোনো মিনিস্টার এই কমিটির মেম্বার হতে পারেন না। চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে আনসার বি। নেক্সট কোয়েশ্চেন, any money bill cannot be introduced in the parliament without the consent of the। আগেই এটা নিয়ে আলোচনা একটু হয়েছে যে কার কনসেন্ট ছাড়া, কার প্রায়র রেকমেন্ডেশন ছাড়া মানি বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউস হতে পারে না। পার্লামেন্টেরও স্পেসিফিক্যালি আমি কি বললাম? কোন হাউসে বলবে তোমরা? লোকসভাতে। মানি বিল সবসময় লোকসভাতে পেশ হয়। আর কার প্রায়র কনসেন্ট লাগে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স ইন ইন্ডিয়া? মানে আমাদের মানি ব্যাগের কাস্টোডিয়ান, গার্জিয়ান কে আর কি? তো কি হবে এটার আনসার? সবাই জানি, ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে গার্জিয়ান অফ পাবলিক পার্স ইন ইন্ডিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন, বিল আদার দ্যান মানি বিল। কি বলছে? মানি বিল ছাড়া যে বিলগুলো হয় সেইগুলো ইন্ট্রোডিউস হয় ফর বিং পাসড বাই দ্য পার্লামেন্ট ইন। মানি বিল ছাড়া অন্যান্য বিলগুলো কোথায় পেশ হয়? পার্লামেন্টে পাস হওয়ার জন্য। লোকসভায় পেশ হয়, রাজ্যসভায় পেশ হয়। মানি বিল তো লোকসভায় পেশ হয়, রাজ্যসভায়, যে কোনো হাউসে, পার্লামেন্টের লোকসভা বা রাজ্যসভা যে কোনো হাউসে ইন্ট্রোডিউস হতে পারে। মানি বিল ছাড়া কিন্তু বলছে, কোয়েশ্চেনটা বুঝবে, মানি বিল ছাড়া অন্যান্য বিলগুলো কোথায় ইন্ট্রোডিউস হয়? এনি হাউস অফ দ্য পার্লামেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন, এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান কে? ইনাদের মধ্যে কে? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, নাকি নান অফ দেম? প্রেসিডেন্ট তো হবে না, ভাইস প্রেসিডেন্টই হবে।
ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন বাই ডিফল্ট রাজ্যসভার, মানে কাউন্সিল অফ স্টেটের চেয়ারম্যান হয়ে যান। এটা কত নম্বর আর্টিকেল? এই যে বলা হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, আর্টিকেল নাম্বার 64। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। হু ইজ দ্য প্রোটেক্টর অফ দ্য ফান্ডামেন্টাল রাইট অফ সিটিজেন? ভারতে যে ফান্ডামেন্টাল রাইট গুলো আছে সেগুলোর হচ্ছেন প্রোটেক্টরকে, মানে রক্ষাকর্তাকে ফান্ডামেন্টাল রাইটের। কি মনে হয়, লেজিসলেচার মানে পার্লামেন্ট কি আমাদের ফান্ডামেন্টাল রাইট কে হচ্ছে প্রোটেক্ট করে রাখে? জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ। তো এটার মধ্যে জুডিশিয়ারি হবে, কেন না সুপ্রিম কোর্টই কিন্তু ফান্ডামেন্টাল রাইট কে প্রোটেক্ট করেন। তো এটাই হবে আনসার। নেক্সট কোয়েশ্চেন, which of the following constitutional amendment give constitutional status to the পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন? এই যে আমাদের ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন আছে, wait a minute, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন সেটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট করে, আগে কিন্তু কনস্টিটিউশনের পার্ট ছিল না, পরে কিন্তু একে ঢোকানো হয়েছে অ্যামেন্ডমেন্ট করে। তো কত নম্বর অ্যামেন্ডমেন্ট করে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনকে কনস্টিটিউশনে ইনক্লুড করা হয়েছে? 73rd অ্যামেন্ডমেন্ট, যেটা কিনা কবে হয়েছে? 1992 সালে। 1992 সালে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ফোর্সে এসেছে। আচ্ছা, ফোর্সে কিন্তু 92 আসেনি, ফোর্সে কবে এসছে? 24 এপ্রিল, 24 এপ্রিল 1993 ফোর্সে এসেছে। সেই জন্য 24 এপ্রিল আমরা হচ্ছে পঞ্চায়েতি রাজ ডে সেলিব্রেট করি, ইম্পর্টেন্ট ডেজ এর মধ্যে পড়ে। ঠিক আছে, আর পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন কিন্তু এর আগে, তার আগে কি কোথাও ছিল না? ছিল। প্রথম যেখানে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন চালু হয়েছিল সেটা হচ্ছে নাগৌর ডিস্ট্রিক্ট, যেটা কিনা রাজস্থানে। কোথায় বললাম? রাজস্থান। কবে হয়েছিল? 1959-এ প্রথম হচ্ছে নাগৌর ডিস্ট্রিক্টে রাজস্থানে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন চালু হয়েছিল বাই জেএল নেহেরু। ঠিক আছে, আর এটা 73rd অ্যামেন্ডমেন্ট করে কোন পার্টে ঢোকানো হয়েছে? পার্ট 9। ওকে, আর শিডিউল যদি বলি, শিডিউল হচ্ছে 11। সাবজেক্ট কটা আছে? 29 সাবজেক্ট আর দেয়ার। তাহলে পার্ট 9-এ ইনক্লুড করা হয়েছে শিডিউল নাম্বার 11। শিডিউল নাম্বার 11 এর সাবজেক্ট ম্যাটার কটা? 29। আর এটা হচ্ছে ফোর্সে এসেছিল 24 এপ্রিল 1993। সেটাকে আমরা 24 এপ্রিলকে তাহলে কি হিসেবে সেলিব্রেট করছি? পঞ্চায়েতি রাজ ডে। আর প্রথম চালু হয়েছিল নাগৌর ডিস্ট্রিক্ট রাজস্থানে। আর এটা কোন কমিটির রেকমেন্ডেশনে এসেছিল? বলবন্ত রায় মেহতা কমিটি। মনে থাকবে কোন কমিটির রেকমেন্ডেশনে এসেছিল? বলবন্ত রায় মেহতা। নেক্সট কোয়েশ্চেন, under which article of the constitution the president can take over the administration of state in his own hand? কোন রাজ্যের হচ্ছে ক্ষমতা, অ্যাডমিনিস্ট্রেশনের যে ক্ষমতাটা সেটা নিজের হাতে প্রেসিডেন্ট নিয়ে নিতে পারেন কত নম্বর আর্টিকেলের দ্বারা? আমরা সবাই দেখবে কিছু রাজ্যে গন্ডগোল হলে শুনতে পাই না যে প্রেসিডেন্টকে বিরোধী পার্টিরা গিয়ে বলছে, যে গভর্নরকে বলছে অ্যাকচুয়ালি, যে প্রেসিডেন্টের রুলে চলে যাক রাজ্য। তো সেটার আর্টিকেলটা হচ্ছে অ্যাকচুয়ালি আর্টিকেল নাম্বার 356, 356, যেটাকে প্রেসিডেন্ট রুল বা স্টেট এমার্জেন্সিও বলা হয়। 352 তিনটে এমার্জেন্সির কথা ভারতের সংবিধানে বলা হয়েছে। একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, যেটা কিনা 352, মানে কি গোটা দেশে এমার্জেন্সি চালু হচ্ছে। আর 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি। আর 360 হচ্ছে কি ফাইনান্সিয়াল এমার্জেন্সি, যেটা আজ অব্দি ইন্ডিয়াতে কখনো লাগেনি। তাহলে এই তিনটে এমার্জেন্সির কথা জানলাম। নেক্সট কোয়েশ্চেন, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিভাবে ইলেক্ট হন সেটার কথা জানতে চাওয়া হয়েছে। ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল। আমরা কি ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে ভোট দিতে যাই না? তো
সেই জন্য এটা হবে না। আচ্ছা, নমিনেটেড বাই প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট কি নমিনেট করেন? না, প্রেসিডেন্টকে ভাইস প্রেসিডেন্ট নমিনেট করেন না। ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেচার, শুধু স্টেট লেজিসলেচার কি নমিনেট করে, মানে ইলেক্ট করে? করে না। ইলেক্টেড বাই ইলেকটোরাল কলেজ কনস্টিটিউটেড বাই মেম্বার অফ দ্য টু হাউসেস অফ পার্লামেন্ট, পার্লামেন্টের যে দুটো হাউস আছে, রাজ্যসভা আর লোকসভা, সেই দুটো হাউসের ইলেক্টেড অ্যান্ড অলসো নমিনেটেড দুজনেই কিন্তু ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করেন। তো এটাই হবে, ডিটা হবে আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য কোরাম রিকোয়ারমেন্ট ইন দ্য রাজ্যসভা, রাজ্যসভায় কতজনের কোরাম লাগে? কোরাম মানে কি আগে জানি। কোরাম মানে হচ্ছে যা টোটাল স্ট্রেংথ, হাউসের যা টোটাল স্ট্রেংথ তার 1/10 মেম্বারকে প্রেজেন্ট থাকতে হবে একটা দিনের সেশনটাকে কন্টিনিউ করার জন্য। তো রাজ্যসভার কোরামের কথা জিজ্ঞেস করেছে, রাজ্যসভার টোটাল স্ট্রেংথ কত? 250, তার 1/10 250-এর 1/10 মানে কত হচ্ছে? 25 জন। তা রাজ্যসভার কোরাম কত লাগবে? 25 জন। আর লোকসভায় যদি বলে 550, তার 1/10 মানে 55 জন মতো হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। বাস, next question, on which date the Indian constitution was adopted by the constituent assembly? আগেই ডিসকাশন করছিলাম যে দু রকমের কোয়েশ্চেন হয়, যে কবে অ্যাডপ্ট হয়েছে আর কবে ফোর্সে এসেছে। তো অ্যাডপ্ট হয়েছিল কবে? আগেই বলে দিয়েছি, বলবে কেউ? 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান কিন্তু অ্যাডপ্ট হয়েছে, সেই জন্য 26শে নভেম্বর হচ্ছে সংবিধান দিবস। পরে হয়তো একটা কোয়েশ্চেন আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই, অ্যাডভোকেট জেনারেল স্টেটের ক্ষেত্রে, সেন্টারে কিন্তু নয়, সেন্টারে কিন্তু অ্যাটর্নি জেনারেল থাকেন, স্টেটে তার সাকসেসার্স বলা যেতে পারে, সাকসেসার্স নয় অ্যাকচুয়ালি তার নিচের লেভেলেই কাজ করছে। তো অ্যাডভোকেট জেনারেল স্টেটে যিনি, তাকে কে অ্যাপয়েন্ট করে? তো সেন্টারে যদি হয় অ্যাটর্নি জেনারেলকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, তাহলে স্টেটে কে হবে? স্টেটের হেড দ্য গভর্নর, তাই তো? গভর্নর হচ্ছে অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট। কত নম্বর আর্টিকেল? এগুলো কিন্তু মাথায় রেখে দিতে হবে, এগুলো কিন্তু পরীক্ষার খুব চেনা প্রশ্ন, যে হচ্ছে অ্যাডভোকেট জেনারেলের আর্টিকেল 165 কে অ্যাপয়েন্ট করে? গভর্নর। টার্ম কি ফিক্সড, যে কতদিনের জন্য? টার্ম কিন্তু ফিক্সড নয়, গভর্নর যে কোনো সময় উনাকে হচ্ছেন বরখাস্ত করতে পারে, বা উনিও যে কোনো সময় রেজিগনেশন গভর্নরকে দিয়ে দিতে পারেন। সাধারণত গভর্নমেন্ট যদি রিজাইন করে বা গভর্নমেন্ট পড়ে যায়, তাহলেই কিন্তু অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন রেজিগনেশন দিয়ে দেন। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই, আগে কোয়েশ্চেন দেখলাম যে কবে অ্যাডপ্ট হয়েছে, এখন কোয়েশ্চেন হচ্ছে কে অ্যাডপ্ট করেছে। কে অ্যাডপ্ট করেছে? ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান লীগ, নাকি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, নাকি নান অফ দ্য অ্যাবাভ? আনসার হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কবে অ্যাডপ্ট করেছে? লেখো, কমেন্টে লেখো, আগে বলা হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য কনসেপ্ট সেকুলারিজম was incorporated to the preamble of Constitution of India. এখন চর্চায় সেকুলারিজম, তাই তো? হিন্দু রাষ্ট্র হয়ে যাচ্ছে নাকি? তো সেকুলারিজমের কনসেপ্টটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট করে ভারতের সংবিধানে ইনক্লুড করা হয়েছে? কত নম্বর? 42nd। কত সালে হয়েছে? 1976। যদি পিএম জিজ্ঞেস করে, ইন্দিরা গান্ধীর লিডারশিপে হয়েছিল। সেকুলারিজম, শুধু সেকুলারিজম এই কনসেপ্টটাকে ঢোকানো হয়নি, সেকুলারিজমকে ঢোকানো হয়েছে, সোশ্যালিস্টিক প্রিন্সিপালকে ঢোকানো হয়েছে, আর ইন্টিগ্রিটি, এই তিনটে কথাকে প্রিঅ্যাম্বলের ইনক্লুড করা হয়েছিল। কি কি বললাম? 42nd নাম্বার CAA of 1976 incorporated 3 words to the preamble. What are those 3 words? Secularism,
socialist and integrity. These are the three words. The Supreme Court of India upheld that RTI was applicable to the office of car office ho RTI mane right to information applicable. Office of the CBI, office of the NIA mane NIA naki office of the CJI. CJI mane ki Chief Justice of India. Chief Justice of India office e ki RTI applicable? Obviously applicable. এইটাই হবে। আচ্ছা অন্যান্য যে অপশনগুলো রয়েছে, আচ্ছা সিজেআই কে এখন কমেন্টে লিখবে, লেখো সবাই কমেন্টে লেখো যে কারেন্ট সিজেআই কে আর কত নম্বর সিজেআই। আচ্ছা সিবিআই, সিবিআই এর হেড কে কি বলা হয়? ডাইরেক্টর। কে ডাইরেক্টর এখন? প্রবীণ সুদ, সরি আনসারটা হবে অফিস অফ সিজেআই। সিবিআই এর ফুল ফর্ম কি বললাম? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এনার হেড কে বলা হয় ডাইরেক্টর, আর তিনি কে এখন? প্রবীণ সুদ। প্রবীণ লোকের হাতে এখন সিবিআই, ঠিক আছে? তার মানে ভালো ভালো কাজ হচ্ছে, তাই তো? তো প্রবীণ সুদ হচ্ছেন সিবিআই এর ডাইরেক্টর। আর নিয়া এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে খুব নিউজে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এখন ওয়েস্ট বেঙ্গলে এসেছে সন্দেশখালি নিয়ে দেখাশোনা করতে। তো এনআই এর হেড কে মানে ডাইরেক্টর জেনারেল। হেড এই এনআই এর যে পোস্টটা তার হেড কে বলা হয় ডাইরেক্টর জেনারেল। এটা কিন্তু রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট, পরীক্ষায় আসার চান্সেস কিন্তু খুব হাই। কি বলছে? সদানন্দ বসন্ত দাতে, যে এনআই এর হেড সে সবসময় আনন্দে থাকে, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে এটার আনসার কিন্তু অফিস অফ সিজেআই, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। আর্টিকেল 32 বিলংস টু হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? আচ্ছা সরি, আমার এইগুলোকে অ্যাকচুয়ালি ক্যাপসে লেখা উচিত ছিল। 32 হচ্ছে কত নম্বর পার্টে হচ্ছে রয়েছে? 32 তে কি আছে কেউ বলবে? আচ্ছা 32 তে আছে কনস্টিটিউশনাল রেমেডিজ, যেটা কিনা ফান্ডামেন্টাল রাইট এর পার্ট, তাই তো? পার্ট নাম্বার 3 তে হচ্ছে 32 হচ্ছে রয়েছে। পার্ট নাম্বার 3 এর আর্টিকেল রেঞ্জ কত? আর্টিকেল রেঞ্জ হচ্ছে 12 থেকে 35। 12 থেকে 35 হচ্ছে পার্ট 3 এর আর্টিকেল রেঞ্জ। 32 তে রয়েছে কি বললাম? কনস্টিটিউশনাল রেমেডিজ। মনে থাকবে? চলো নেক্সট কোয়েশ্চেন। সংবিধান দিবস और কনস্টিটিউশন ডে ইজ সেলিব্রেটেড ইন ইন্ডিয়া অন, আগেই বলছিলাম যে হচ্ছে কবে কনস্টিটিউশন ডে আমরা সেলিব্রেট করি। যেদিন আমরা হচ্ছে কনস্টিটিউশনকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হচ্ছে অ্যাডপ্ট করেছিল, সেই ডেটটাকে আমরা সংবিধান দিবস হিসেবে সেলিব্রেট করি বা কনস্টিটিউশন ডে। 26শে জানুয়ারি, সরি 26শে নভেম্বর, ভুল বললাম। 26শে জানুয়ারি অ্যাকচুয়ালি রিপাবলিক ডে, সংবিধান দিবস নয়। চলো নেক্সট কোয়েশ্চেন। ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই, সবাই জানি আমরা এটা, সবাই আনসার করতে পারবে, চটপট লেখো কমেন্টে যে হচ্ছে ভারতের সংবিধান কে তৈরি করেছেন? কে তৈরি করেছেন? ডক্টর বি.আর. আম্বেদকর, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন। The concept of social justice is an integral part of the, এই যে সোশ্যাল জাস্টিস এটা কিসের পার্ট? ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস এ কি সোশ্যাল জাস্টিসের কথা বলা হয়েছে? প্রিএম্বল টু দ্য কনস্টিটিউশন, হ্যাঁ কনস্টিটিউশনের প্রিএম্বলেই হচ্ছে সোশ্যাল জাস্টিসের কথা। শুধু সোশ্যাল জাস্টিস নয়, 3 রকম জাস্টিসের কথা বলা হচ্ছে। একটা তো সোশ্যাল, একটা হচ্ছে পলিটিক্যাল, আর একটা কি ইকোনমিক। যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে এই 3টে জাস্টিসের কনসেপ্ট আমরা কোথা থেকে পেয়েছি, কি বলবো? রাশিয়ান রেভলিউশন। রাশিয়ান রেভলিউশন 1917, ঠিক আছে? 3টে জাস্টিসের কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? সোশ্যাল জাস্টিস মানে যে কাউকে কাস্ট, সেক্স,
রেস, প্লেস অফ বার্থ, রিলিজিয়ান এসবের বেসিসে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না, ঠিক আছে? এই কথাটা বলা হচ্ছে সোশ্যাল জাস্টিসে, যেটা কিনা প্রিঅ্যাম্বলের পার্ট। আর জাস্টিস আরো দুটো রয়েছে, পলিটিক্যাল আর ইকোনমিক, যেটা আমরা কোথা থেকে অ্যাডপ্ট করেছি? রাশিয়ান রেভলিউশন থেকে। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন। According to Indian Constitution, the state legislature elected the state legislature মানে হচ্ছে আমাদের রাজ্যে যে হচ্ছে কি থাকে? বিধানসভা আর বিধান পরিষদ, তাই তো? লেজিসলেচারের দুটো কক্ষ হয়, ওয়েট আ মিনিট, হ্যাঁ এটাই কোয়েশ্চেন, যে হচ্ছে স্টেট লেজিসলেচার কাকে ইলেক্ট করে? স্টেট লেজিসলেচার কি বললাম? আমাদের রাজ্যকে যে চালাচ্ছে, মানে হচ্ছে বিধানসভা আর বিধান পরিষদ। সব রাজ্যে কিন্তু বিধান পরিষদ নেই, 6টা রাজ্যে মাত্র বিধান পরিষদ আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিধান পরিষদ নেই। 1969-এ আগে ছিল, 1969-এ অ্যাবলিশ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল থেকে বিধান পরিষদ। তো হচ্ছে স্টেট লেজিসলেচার কাকে হচ্ছে ইলেক্ট করে? মেম্বার অফ লোকসভা। এখন কিসের ভোট চলছে? লোকসভার ভোট চলছে। তো লোকসভায় কি স্টেট মানে বিধানসভার লোকেরা ভোট দেয়, নাকি আমরা ভোট দিই? আমরাই ভোট দিই, তাহলে এটা হবে না। নেক্সট কোয়েশ্চেন, মেম্বার্স অফ রাজ্যসভা। রাজ্যসভার মেম্বারদেরকে ইলেক্ট, আচ্ছা এটা পরে দেখছি। চিফ জাস্টিস অফ হাইকোর্ট অফ দ্য স্টেট। তোমাদের মনে হয় যে হচ্ছে হাইকোর্টের চিফ জাস্টিসকে হচ্ছে লেজিসলেচার ইলেক্ট করবে? করে না তো, প্রেসিডেন্ট ইলেক্ট করেন, তাই তো? আর অ্যাটর্নি জেনারেলকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন, তাই তো? তাহলে হবে মেম্বার অফ রাজ্যসভা। রাজ্যসভার যারা মেম্বার হন তারা কোথা থেকে ইলেক্ট হয়ে যান? স্টেট লেজিসলেচার থেকে। মানে স্টেট লেজিসলেচারের পার্সনেরা হচ্ছে তাকে হচ্ছেন ইলেক্ট করেন। নেক্সট কোয়েশ্চেন। In the Constitution of India, protection of life and personal liberty is guaranteed under article number? কত নম্বর আর্টিকেলে হচ্ছে পার্সোনাল লিবার্টি আর লাইফের কথা বলা হয়েছে? 21 নম্বর আর্টিকেল, যেটা কিনা এমার্জেন্সির সময়ও আমরা কোনো নাগরিকের থেকে হনন করতে পারবো না। আচ্ছা 49 নম্বর আর্টিকেল ডিপিএসপির আন্ডারে আসে, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে? এটা ডিপিএসপি কি আছে 49 আর্টিকেলে? কি আছে? মনুমেন্ট, হিস্টোরিক ইম্পর্টেন্সের যে সমস্ত মনুমেন্ট রয়েছে সেগুলোকে আমাদের প্রিজার্ভ করতে হবে, সেটা 49 নম্বর আর্টিকেলে রয়েছে, যেটা কিনা লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালের পার্ট, ঠিক আছে? আর 73-তে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন। আর 370 এখন তো সবাই আমরা জেনে গেছি মোটামুটি, 370 হচ্ছে যেটা কিনা অ্যাবলিশ হয়ে গেছে স্পেশাল স্ট্যাটাস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, যেটাকে এখন অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কবে? 2019 সালে অ্যাবলিশ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য কাস্টোডিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতের সংবিধানের কাস্টোডিয়ান কে? আগে কোয়েশ্চেনটা আলোচনা হয়েছে কিন্তু অপশনটা অন্যরকম ছিল, মনে করো, যে এক্সিকিউটিভ, জুডিশিয়ারি আর লেজিসলেচার। এখানে অপশন দিয়েছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট। কি হবে? কি হবে? সুপ্রিম কোর্ট হবে, ওকে? জুডিশিয়ারি বলেছিলাম তখন, এখন সুপ্রিম কোর্ট। জুডিশিয়ারিতে কে পড়ছে? সুপ্রিম কোর্টই পড়ছে। চলো নেক্সট কোয়েশ্চেন, under which amendment of Indian Constitution the voting age reduced to 18 from 21? কত নম্বর অ্যামেন্ডমেন্ট করে 18 ভোটিং এর বয়সটাকে, মানে আমরা যে ভোট দিই সেই বয়সটা আগে ছিল 21, সেটা কমিয়ে 18 করা হয়েছে। কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 61st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা করা হয়েছিল। অনেক সময় প্রশ্ন কিন্তু এটাও আসে যে কার লিডারশিপে হয়েছিল, তখন আনসার হবে কিন্তু রাজীব গান্ধী, ওকে? 1988 সালে হয়েছে। তাহলে কি বললাম? 1988 সালের 61 নম্বর সিএএ আন্ডার রাজীব গান্ধী গভর্নমেন্ট ভোটিং এজ কে কমিয়ে 21 থেকে 18 করা হয়েছে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন, ইন্টার স্টেট কাউন্সিল ফর্মড বাই দা। তো ইন্টার স্টেটের যে কাউন্সিল গুলো হয় সেটা কে ফর্ম করতে পারেন? তো সেটা ফর্ম করতে পারেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ওকে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া
ইন্টারস্টেট কাউন্সিল ফর্ম করতে পারেন। চলো নেক্সট কোয়েশ্চেন। The Chief Justice of High Court is appointed by the High Court এর চিফ জাস্টিস কে অ্যাপয়েন্ট করেন? কে অ্যাপয়েন্ট করেন? গভর্নর নয় কিন্তু, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? আর যাকে খুশি আমরা অ্যাজ চিফ জাস্টিস অফ হাইকোর্ট নিযুক্ত করে দিতে, মানে প্রেসিডেন্ট যাকে খুশি আমাকে নিয়ে গিয়ে চিফ জাস্টিস অফ হাইকোর্ট করে দিতে পারবেন? পারবেন না তো। তাকে হচ্ছে ভারতের সিটিজেন হতে হবে। আর পরের দুটো যেটা বলছি তার মধ্যে যে কোনো একটা হলেই হবে, হয় কোনো জুডিশিয়াল অফিসে তাকে 10 বছর সার্ভিস দিয়ে থাকতে হতে পারে, অথবা তাকে 10 বছর অ্যাডভোকেট থাকতে হবে ভারতের যে কোনো কোর্টে। সেরকম পার্সনকেই হচ্ছে চিফ জাস্টিস অফ হাইকোর্ট করা হয়। আর টার্ম কতদিন? 62 ইয়ার্স অবধি হচ্ছে তিনি হচ্ছেন ইন সার্ভিসে থাকতে পারেন, ঠিক আছে? পরের কোয়েশ্চেন। Article 18 of the Indian Constitution guarantees the right to, আর্টিকেল 18-তে কিসের কথা বলা হচ্ছে? দেখো এখানে কিন্তু আর্টিকেল নাম্বারটা দিয়ে কোন আর্টিকেলটা সেটা বলা হয়নি। ফান্ডামেন্টাল রাইটকে তো 6টা ভাগে ভাগ করা হয়েছে, 6টা পার্টে। কোন পার্টে হচ্ছে আর্টিকেল নাম্বার 18টা পড়ে সেইটা হচ্ছে কোয়েশ্চেন আমার। তো রাইট টু ইকুয়ালিটিতে আমার পড়ছে আর্টিকেল নাম্বার 18। ইকুয়ালিটির আর্টিকেল রেঞ্জ কত? 14 থেকে 18। ফ্রিডম 19 থেকে 22। রিলিজিয়ান, ফ্রিডম অফ রিলিজিয়ান 25 থেকে 28। আর রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস আর্টিকেল 32। বোঝা গেল তাহলে? আর এটা আর্টিকেল নাম্বার 18টা তাহলে কিসে পড়ছে? ইকুয়ালিটিতে পড়ছে। নেক্সট কোয়েশ্চেন। মানি বিল ইজ ফাইনালি ডিটারমাইন্ড বাই, আমরা আগেই জানলাম যে মানি বিল কিন্তু প্রেসিডেন্টের প্রায়ার রেকমেন্ডেশন নিয়ে পার্লামেন্টে পেশ হচ্ছে, পার্লামেন্টেরও স্পেসিফিক্যালি লোকসভায় পেশ হচ্ছে। এবারে কোয়েশ্চেন হচ্ছে ফাইনালি কে ডিটারমাইন করে দেন যে এটাই মানি বিল? কে? আমি আগেই বলেছি স্পিকার। স্পিকার ডিটারমাইন করে দেন যে এটাই মানি বিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, ভারতের প্রেসিডেন্টকে কে ইলেক্ট করেন? আমরা তো নিজেরা ডাইরেক্টলি তো ভোট দিতে যাই না প্রেসিডেন্টের ইলেকশনে, তাহলে কে ভোট দেন? মেম্বার্স অফ পার্লামেন্ট, পার্লামেন্টের যে রাজ্যসভা লোকসভা আছে তার মেম্বারেরাই শুধু ভোট দেন? না, দেন না। শুধু স্টেট অ্যাসেম্বলি মানে বিধানসভায় যারা থাকেন তারাও নয়, ডাইরেক্টলি বাই দ্য পিপল। আমরা তো ভোট দিই না, আগেই বললাম। তাহলে কি হবে? এই অপশনটাই হবে। তাহলে কি জানছি? বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট অ্যালং উইথ দ্য মেম্বার্স অফ স্টেট অ্যাসেম্বলিজ। আমি একটু ইলাবোরেট করে বলে দিচ্ছি। পার্লামেন্টের দুটো হাউস, রাজ্যসভা আর লোকসভা। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, রাজ্যসভা আর লোকসভায় শুধু ইলেক্টেড মেম্বারেরা কিন্তু থাকেন না, প্রেসিডেন্ট কিছু জনকে নমিনেটও করেন। কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে যারা নমিনেটেড মেম্বার তারা কিন্তু পার্টিসিপেট করেন না, এটা মাথায় রাখবে সব সময়। যারা ইলেক্টেড মেম্বার তারাই পার্টিসিপেট করে। অ্যান্ড স্টেট অ্যাসেম্বলির ক্ষেত্রেও তাই, যারা ইলেক্টেড মেম্বার বিধানসভার তারাই পার্টিসিপেট করে। আর দুটো ইউনিয়ন টেরিটরিজ আছে, দিল্লি আর পুদুচেরি, তার যেহেতু বিধানসভা আছে তাই তারাও পার্টিসিপেট করে প্রেসিডেন্টের ইলেকশনে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য ইলেকশন কমিশন ইজ কনস্ট্রাক্টেড বাই দ্য, এখন কিন্তু ইলেকশন থেকে কোয়েশ্চেন আসার চান্সেস খুব হাই, কারণ ইলেকশন চলছে। তো ইলেকশন কমিশনকে কে কনস্ট্রাক্ট করেন? কে কনস্ট্রাক্ট করেন? অবভিয়াসলি প্রেসিডেন্ট করবেন। আচ্ছা, কত নম্বর আর্টিকেলে ইলেকশন কমিশনের কথা বলা হয়েছে? আর্টিকেল 324। প্রেজেন্ট ইলেকশন কমিশনার, কোয়েশ্চেন আসার চান্সেস কিন্তু খুব হাই। ইলেকশন কমিশনার হচ্ছেন, আচ্ছা অ্যাকচুয়ালি 3 জন ইলেকশন কমিশনার থাকে, ব্যাপারটা বোঝো। 3 জন ইলেকশন কমিশনারের মধ্যে একজন চিফ ইলেকশন কমিশনার আর 2 জন হচ্ছেন ইলেকশন কমিশনার। এই যে 2 জন ইলেকশন কমিশনার এরা কিন্তু রিসেন্ট অ্যাপয়েন্টেড হয়েছেন, তাই পরীক্ষায় আসার চান্সেস কিন্তু খুব হাই। চিফ ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনার হচ্ছেন রাজীব কুমার। আর 2 জন হচ্ছেন
সুখবীর সিং সন্ধু, আর একজন হচ্ছেন জ্ঞানেশ কুমার। জ্ঞানী লোক আর সুখী লোক দুজন রয়েছেন হচ্ছেন ইলেকশন কমিশনার আর চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 324 এ ইলেকশন কমিশনের কথা বলা হচ্ছে, যেটা কিনা কনস্ট্রাক্ট করেন কে? প্রেসিডেন্ট। ঠিক আছে, এই হলো ব্যাপার। নেক্সট কোয়েশ্চেন, দ্য 86th অ্যামেন্ডমেন্ট। কি বললাম? 86th Amendment of Constitution of India altered a directive principle of the Constitution to provide for 86 নম্বর amendment। কি বলছে? 86 নম্বর CAA, যেটা কিনা হয়েছে কবে? 2002। আর একটা ইনফরমেশন পেয়ে গেলে, 2002 এ 86 নম্বর অ্যামেন্ডমেন্টে কি অল্টার করা হয়েছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল মানে ডিপিএসপি তে কি অল্টার করা হয়েছে? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 6 ইয়ার, এটা করা হয়েছে? নাকি দ্য স্টেট টু প্রোভাইড ফ্রি লিগাল এইড, মানে হচ্ছে স্টেট হচ্ছে ফ্রিতে হচ্ছে লিগাল এইড দেবে, নাকি ভিলেজ পঞ্চায়েত তৈরি করার জন্য, নাকি প্রহিবিটিং ইনটক্সিকেটিং ড্রিঙ্ক অ্যান্ড ড্রাগ ইনজুরিয়াস টু হেলথ? আচ্ছা, আগে আমি আর্টিকেলটা বলে দিই। এটার আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল নাম্বার 45। ঠিক আছে, আর্টিকেলটা কিন্তু আগে ছিল, এই নয় কি এই অ্যামেন্ডমেন্ট করে ইনক্লুড করা হয়েছে, আগে ছিল। এর সাবজেক্ট ম্যাটারটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। কারণ কি? ফান্ডামেন্টাল রাইটের 21 এ আমাদেরকে কি বলছে? যে আর্লি চাইল্ডহুড কে, আর্লি হচ্ছে চিলড্রেনদের এডুকেশন দিতে হবে। কত? 6 থেকে 14, 6 to 14 ইয়ারের মধ্যে যেসব বাচ্চারা রয়েছে তাদেরকে এডুকেশনটা দিতে হবে, কম্পালসারি এডুকেশন দিতে হবে, সেটা বলছে ফান্ডামেন্টাল রাইটের 21 A। ঠিক আছে, তো এই যে 6 থেকে 14 বছরের মধ্যে এডুকেশনটা দিতে হবে, সেটা আগে কিন্তু আর্টিকেল 45 এ ছিল। ঠিক আছে, তাহলে যেহেতু হচ্ছে এটা 21 A তে চলে এসছে, তাহলে এটার তো আর নেসেসিটি নেই, সেই জন্য এর সাবজেক্ট ম্যাটারটাকে চেঞ্জ করে দিয়ে কি করা হয়েছে? যে হচ্ছে 6 বছর পর্যন্ত, মানে 6 থেকে 14 আগে যে বয়সটা থাকছে, 6 বছরের আগে যে চাইল্ডহুড কেয়ারটা দরকার, সেটা 45 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। ঠিক আছে, এই আর্টিকেলটাও কিন্তু কত নম্বর অ্যামেন্ডমেন্ট করে ঢুকেছে? সেই একই 86 নম্বর অ্যামেন্ডমেন্ট 2002 এ ঢুকেছে। আরো একটা জিনিস, ফান্ডামেন্টাল ডিউটিজও একটা একই অ্যামেন্ডমেন্টে অ্যাড হয়েছে। ঠিক আছে, আগে 10টা ফান্ডামেন্টাল ডিউটিস ছিল, এখন 11টা, সেই 11 নম্বরটা অ্যাড হয়েছে এই একই অ্যামেন্ডমেন্ট করে। বোঝা গেছে আমার কথা? চলো নেক্সট কোয়েশ্চেন। ডিস্ট্রিক্ট জাজ ইন আ স্টেট আর অ্যাপয়েন্টেড বাই দা, ডিস্ট্রিক্ট জাজকে স্টেটে কে অ্যাপয়েন্ট করেন? একদম ওয়ান লাইনার কোয়েশ্চেন, এখানে কিছু আর বলার নেই। তাকে অ্যাপয়েন্ট করেন গভর্নর। ঠিক আছে, ডিস্ট্রিক্ট জাজ অফ আ স্টেট, তাকে কে অ্যাপয়েন্ট করেন? গভর্নর। নেক্সট কোয়েশ্চেন, the impeachment of president of India can be initiated in, impeachment মানে কি? প্রেসিডেন্টকে তার পদ থেকে বরখাস্ত করা হবে। এখনো অবধি কোনো ভারতের কোনো প্রেসিডেন্টকে কিন্তু আজ অবধি ইমপিচ করা হয়নি। তো যদি সেরকম কোনোদিন সময় আসে, তাহলে সেটা কোথায় ইনিশিয়েট হবে? এইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের যে কোনো হাউসে, নাকি জয়েন্ট সিটিং অফ বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট, জয়েন্ট সিটিং করে করা হবে, নাকি লোকসভাতে, নাকি রাজ্যসভাতে? যে কোনো হাউসেই ইনিশিয়েট করা যাবে, মানে বিলটা উপস্থাপন করা যাবে পার্লামেন্টের যে কোনো হাউসে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন। কনসিডার, বড় একটা কোয়েশ্চেন, আস্তে আস্তে পড়বো, তারপরে আনসার দেব। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, আগে পড়েছি দেখো। পার্লামেন্টারি কমিটি অন পাবলিক অ্যাকাউন্ট মানে প্যাক, পাবলিক অ্যাকাউন্ট কমিটি পড়লাম, সেটা নিয়ে কিছু হচ্ছে স্টেটমেন্ট দিয়েছে, তার মধ্যে আমাকে কোয়েশ্চেন করছে যে কোনটা কারেক্ট। ঠিক আছে, কোনটা কারেক্ট? কি বলছে? consist of not more than 25 members of লোকসভা, লোকসভা থেকে 25 জনের বেশি মেম্বার থাকতে পারে। টোটাল মেম্বারই তো 22 জন, তাহলে লোকসভা থেকে কি করে 25 জন হবে? তো এই স্টেটমেন্টটা তো ভুল।
তাহলে নেক্সট, এক্সামিন পাবলিক এক্সপেন্ডিচার নট অনলি ফ্রম লিগাল অ্যান্ড ফর্মাল পয়েন্ট অফ ভিউ। কোনো লিগাল বা ফর্মাল পয়েন্ট অফ ভিউ থেকেই শুধু জাজ করে না, যেসব টেকনিক্যাল ইররেগুলারিটিস গুলো হয়েছে, মানে কেউ ধরো টাকা পায়নি, কোনো খাতে ধরো টাকা দেওয়া হয়েছিল সেটা খরচই করেনি সরকার, ঠিক আছে, তো সেই সমস্তগুলো এক্সামিন করে হচ্ছে প্যাক। হ্যাঁ করে, এটা ঠিক হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এক্সামিন দ্য রিপোর্ট অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর। এটা আগেই বললাম যে ক্যাগের রিপোর্ট কিন্তু প্রথমে কিন্তু প্যাকের কাছে যায়, সে স্ক্রুটিনাইজ করে তারপরে হচ্ছে আবার ক্যাগকে ফেরত দেয়, ক্যাগ তখন প্রেসিডেন্টকে দেয়, আর প্রেসিডেন্ট সেটাকে হচ্ছে পার্লামেন্টে উপস্থাপন করে। বোঝা গেছে? তাহলে কি হবে আনসার? তাহলে যদি একেরটা ভুল হয় তাহলে 2 আর 3 হবে, তাই তো? তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন, পাওয়ার টু গ্র্যান্ট পার্ডন, ঠিক আছে, ক্ষমা করতে পারা, আর এনজয়েড বাই হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশনাল অথরিটিস। পার্ডন করার ক্ষমতা কোন কনস্টিটিউশনাল অথরিটির কাছে আছে? কাদের কাছে আছে? দুজনের কাছে আছে। কার কার কাছে? প্রেসিডেন্টের কাছে তো আছেই, গভর্নরের কাছে আছে, কিন্তু প্রেসিডেন্টের কিছু স্পেশালও কাজ রয়েছে যেটা কিনা গভর্নরের কাছে নেই, মানে স্পেশাল কিছু প্রিভিলেজ আছে। কি প্রিভিলেজ? ইনি হচ্ছে গভর্নর, কিন্তু কোনো ডেথ সেন্টেন্স পার্ডন করতে পারেন না। কাউকে ধরো ফাঁসির সাজা দেওয়া হয়েছে, সেটাকে পার্ডন করে দেওয়ার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের আছে, গভর্নরের কিন্তু নেই। আর কোনটার ক্ষমতা নেই না? ধরো কোর্ট মার্শাল, মানে ধরো আর্মি, নেভি বা এয়ারফোর্সের কারোর কোনো অফিসারের বিরুদ্ধে কোনো নেগেটিভ চার্জেস এসেছে, তো সেটাকে এক্সামিন করার বা সেটাকে পার্ডন করার ক্ষমতা কিন্তু প্রেসিডেন্টেরই আছে, গভর্নরের নেই। মানে কোর্ট মার্শাল হলে সেটাকে জাজ করার ক্ষমতা বা পার্ডন করার ক্ষমতা কার আছে? প্রেসিডেন্টের, গভর্নরের নেই। বোঝা গেছে তাহলে আমার কথা? পার্ডন দুজন অথরিটি করতে পারে কনস্টিটিউশনে, এক হচ্ছেন প্রেসিডেন্ট আর একজন হচ্ছেন গভর্নর, কিন্তু গভর্নরের কাছে দুটো ক্ষমতা নেই। কি সেটা না হচ্ছে ডেথ সেন্টেন্স পার্ডন করার আর কোর্ট মার্শালকে পার্ডন করার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন, আর্টিকেল 280 of the Indian Constitution lays down the establishment of the 280 নম্বর আর্টিকেলে কোন কমিশনকে এস্টাবলিশ করার ক্ষমতা আছে? বলবে কেউ? ফাইন্যান্স কমিশন। আর্টিকেল 280 তে কি কনস্টিটিউট করা যায়? ফাইন্যান্স কমিশন। সেটা তো কনস্ট্রাক্ট করার ক্ষমতা কার কাছে? প্রেসিডেন্টের কাছে। ঠিক আছে, কতজন মেম্বার থাকে? একজন থাকেন চেয়ারম্যান আর 4 জন আদার মেম্বার। একজন চেয়ারম্যান কে পড়িয়েছি, কমেন্ট করে বলো যে এই কারেন্ট অ্যাপয়েন্টেড হয়েছেন যে কারেন্ট চেয়ারম্যান কে? 16th ফাইন্যান্স কমিশনের। ঠিক আছে, কি বলছি? 16th ফাইন্যান্স কমিশন। ঠিক আছে, আর 4 জন আদার মেম্বার। 280 নম্বর আর্টিকেলে ফাইন্যান্স কমিশনের কথা বলা হয়েছে। প্রত্যেক 5 বছর অন্তর হচ্ছেন ফাইন্যান্স কমিশন কনস্ট্রাক্ট করেন কে? প্রেসিডেন্ট। ঠিক আছে, ফাইন্যান্স কমিশনের কাজ কি? এই যে সেন্টার আর স্টেটের হচ্ছে ফান্ড অ্যালোকেশন, মানে প্রথমে তো যে সমস্ত ট্যাক্স কালেক্ট হয় সেটা তো সেন্টারের কাছে চলে যায়, আর সেন্টার সেই ট্যাক্সটাকে বিভিন্ন স্টেটের মধ্যে ডিস্ট্রিবিউট করে, তো সেই যে ব্যাপারগুলো দেখে কে? ফাইন্যান্স কমিশন। ঠিক আছে, এখন কিন্তু অ্যাক্টিভ আছে 15th ফাইন্যান্স কমিশন। এটা ভেবো না যে কোয়েশ্চেন করলাম মানে 16th ফাইন্যান্স কমিশন কাজ করছে, না, এখন কিন্তু কাজ করছে 15th ফাইন্যান্স কমিশনই। 16th ফাইন্যান্স কমিশন তার কাজ শুরু করবে 1st এপ্রিল 2026-এ, কিন্তু এখন থেকে অ্যাপয়েন্ট মানে 31st ডিসেম্বর 2023-তেই অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে। কেন? সে এখন সব জিনিসটা দেখাশোনা করে এই বছরে মানে না 2025-এ হচ্ছে রিপোর্টটা প্রেসিডেন্টের কাছে দেবে, তারপরে কাজ শুরু করবে 2026-এ। এখন কারেন্ট কিন্তু 15 নম্বর ফাইন্যান্স কমিশন কাজ করছে। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম অফ ইন্ডিয়া হ্যাজ। পঞ্চায়েতি রাজ সিস্টেম আগে বলেছি কবে এসেছে ফোর্সে, কি অ্যামেন্ডমেন্ট হয়ে। এবার কোয়েশ্চেন হচ্ছে কতটা হচ্ছে টিআর রয়েছে? কতটা টিআর রয়েছে? 3টে টিআর রয়েছে। ঠিক আছে, ভিলেজ লেভেলে রয়েছে, গ্রাম, আমরা পঞ্চায়েতের ইলেকশনে পার্টিসিপেট করি তো, মানে সবাই না করলেও যারা পঞ্চায়েতে থাকো নিশ্চয়ই করো। যেটা হচ্ছে ভিলেজ লেভেলে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, ব্লক লেভেলে হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে জেলা পরিষদ। দেখবে সবসময় পঞ্চায়েতের যখন ইলেকশন হয় তখন 3জন
মানে 3 জন ক্যান্ডিডেটের নাম সব সময় দেখবে যেখানে মানে ভোটের পাবলিসিটি করা হয় সেখানে 3 জনের নাম লেখা থাকে। তো এটাই হচ্ছে কারণ, মানে 3টে টায়ারে হচ্ছে পঞ্চায়েত কাজ করে। শেষের দিকে আমরা চলে এসেছি মোটামুটি। Which of the following amendments of Indian Constitution is related to reservation of SCs and STs and representation of Anglo-Indians in the Lok Sabha and State Assembly? কি বলছে না কোন অ্যামেন্ডমেন্টে হচ্ছে লোকসভায় আর স্টেট অ্যাসেম্বলি মানে বিধানসভায় যারা হচ্ছেন ক্যান্ডিডেট পার্টিসিপেট করেন, তো সেটার হচ্ছে রিজার্ভেশন SC ST আর হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ানদেরকে দেওয়া হচ্ছে কত নম্বর অ্যামেন্ডমেন্ট করে। তো এটার আনসার হবে ওয়ান লাইনার কোয়েশ্চেন। দেখো এগুলো ইনফরমেশন বেস, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। 79th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে হচ্ছে লোকসভা আর বিধানসভাতে SC ST আর অ্যাংলো ইন্ডিয়ানদেরকে মানে ওরা হচ্ছে মানে ওদের জন্য রিজার্ভ করে রাখা হচ্ছে কিছু সিট, ঠিক আছে, যে এই সিটে একজন SC ক্যান্ডিডেটই পার্টিসিপেট করতে পারবেন, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। The Constitution Bill কত নম্বর 123 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2017 ডিল উইথ 123 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি নিয়ে ডিল করেছে, যেটা কিনা ফোর্সে এসছে, কবে ফোর্সে আসেনি মানে একটা কবে হয়েছে 2017 সালে, ঠিক আছে। কি নিয়ে ডিল করে না এম্পাওয়ার ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাস, যে সমস্ত ভারতে যে সমস্ত ব্যাকওয়ার্ড ক্লাসগুলো রয়েছে, আমি যেটা আগে বললাম SC ST আর OBCs বা ইকোনমিক্যালি যারা উইকার সেকশন রয়েছে তাদের জন্য যে ন্যাশনাল কমিশন, সেটা কততে এসেছে 123 নম্বর অ্যামেন্ডমেন্ট 2017-তে এসেছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। Executive power of the state is bestowed on the governor by which article of the Indian Constitution? ভারতের সংবিধানে কত নম্বর আর্টিকেলে গভর্নরকে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো কি হবে এটার আনসার 154 নম্বর অ্যামেন্ডমেন্ট করে হচ্ছে, অ্যামেন্ডমেন্ট করে না, এটা কনস্টিটিউশন যখন তৈরি হচ্ছে তখনই ছিল। 154 নম্বর অ্যামেন্ডমেন্টে কি বলা হচ্ছে, গভর্নরের যে এক্সিকিউটিভ পাওয়ার গুলো আছে মানে কিছু বিশেষ পোস্টে তিনি যে নিয়োগ করতে পারেন কাউকে, সেইটা বলা হচ্ছে তার এক্সিকিউটিভ পাওয়ার। সেটা কত নম্বর আর্টিকেলে বলা হচ্ছে না আর্টিকেল নাম্বার 154, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। এটাই শেষ কোয়েশ্চেন আমাদের আজকে। তোমরা কিন্তু কমেন্টে আনসার অবশ্যই করবে যে 50-এ তোমরা কত পেলে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মেম্বার্স অফ পাবলিক অ্যাকাউন্ট কমিটি। আগে যে মানে আগে এটা সম্বন্ধে পড়েছি প্যাক সম্বন্ধে, তাই তো। পাবলিক অ্যাকাউন্ট কমিটি কোথা থেকে মানে মেম্বার্সরা কোথা থেকে ইলেক্ট হন, কোথা থেকে আসেন, প্রেসিডেন্ট ইলেক্ট করেন নাকি স্পিকার ইলেক্ট করেন নাকি মেম্বার অফ দ্য বোথ হাউসেস অফ পার্লামেন্ট থ্রু দ্য মেথড অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই সিঙ্গল ট্রান্সফারেবল ভোট নাকি প্রাইম মিনিস্টার। তো এটার আনসার হবে অপশন সি, ঠিক আছে, মেম্বার অফ দ্য বোথ হাউসেস অফ পার্লামেন্ট থ্রু মেথড অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গল ট্রান্সফারেবল ভোট। এই মেথড করে হচ্ছে মানে দুটো হাউসেরই মেম্বারেরা এই মেথড করে হচ্ছে প্যাকের হচ্ছে মেম্বারদেরকে ইলেক্ট করেন। বোঝা গেছে কথা আমার? চলো, তো থ্যাংক ইউ। এই ছিল আজকে আমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আর এই যা আজকে আমরা যা কিছু পড়লাম এই রিলেটেড PDF তোমরা কেরিয়ার ম্যাপের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক হ্যান্ডেলকে ফলো করতে ভুলো না। আর অবশ্যই কানেক্টেড থাকো, ভালো করে পড়াশোনা করো। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ ভালো থাকবে সবাই, টেক কেয়ার, টাটা।